মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনের 14(2) ধারা অনুযায়ী পরিদর্শনকারী কর্মকর্তা কোনো অনিয়ম দেখলে তাকে জরিমানা ও মৎস্যপণ্য জব্দ করবার ক্ষমতা দেয়া হয়েছে। মাননীয় স্পিকার, এটা ন্যায় বিচারের পরিপন্থী, কারণ এটা তাৎক্ষণিক বিচার হয়ে যায় মাননীয় স্পিকার। সে কারণেই আমার মতে এই ধারাতে অন্য ধারার মতোই মামলা করবার বিধান রাখা উচিত। 36-এর 1 ধারা অনুযায়ী কোনো কোম্পানির অধীনস্থ কারখানায় অপরাধ সংঘটিত হলে তার মালিক, পরিচালক, নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপক তাদের অজ্ঞাতসারে অপরাধ সংঘটিত হয়েছে প্রমাণ করতে পারলে তারা দায়মুক্ত হয়ে যাবেন। মাননীয় স্পিকার, এই ধারা প্রভাবশালীদের অপরাধ থেকে সরে যাবার পথ করে দিবে এবং ন্যায় বিচার না হবার ঝুঁকি তৈরি করবে। শাস্তি পাবে সাধারণ কর্মচারীরা। এই শাস্তি সবার জন্য প্রযোজ্য হলে বরং কোম্পানির মালিক এবং প্রধান নির্বাহীরা তাদের কারখানায় সঠিক মান নিয়ন্ত্রণ করবেন এবং যে কোনো প্রকার অপরাধ সংগঠনে দৃঢ়ভাবে বাধা দেবেন। 2017 সালে হাইকোর্টের রায় অনুযায়ী মাননীয় স্পিকার একই কথা আবার আসছে। দেশের প্রতিটি ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে অভিযান পরিচালনা করা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। দুঃখজনক যে এই দেশে বর্তমানে মোবাইল কোর্টের ব্যাপ্তি এবং ক্ষমতা কমিয়ে আনার পরিবর্তে বরং সেটা ক্রমাগত বাড়ানো হচ্ছে। এই আইনের 39 ধারায় মোবাইল কোর্ট যুক্ত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট পরিচালনা অসাংবিধানিক মাননীয় স্পিকার। সুতরাং এই ধারাগুলো পাল্টে যদি এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে করা হয় অথবা স্বাভাবিক বিচার প্রক্রিয়া আনা হয় তাহলে ঠিক থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ পূর্বেই সামুদ্রিক মৎস্য বিল 2020 পাশ করলাম এবং এখন আমরা যে আইনটি পাশ করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আইনটির মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে এখানে প্রোডাক্টের গুণগত মান নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক বাজারে আমাদের অনুপ্রবেশের জন্য এটা খুবই জরুরি। তবে মাননীয় স্পিকার, এই আইনের মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এখানে লাইসেন্স বাতিল, স্থগিত, কারখানা বাজার ইত্যাদি পরিদর্শনের ক্ষেত্রে যে অসঙ্গতিগুলো রয়েছে আমি সংশোধনী সহ সেগুলো নিয়ে আসবো। কারণ আজকে বাংলাদেশে যে ভিন্নমত দমনের যে প্রক্রিয়া চলছে, আজকে যারা ভিন্নমতের লোকরা এই সমস্ত লাইসেন্স বা এই সমস্ত কারখানা তৈরি করে ব্যবসা করবে, তাদেরকে ইচ্ছা করলে, সেটা সরকারের সদিচ্ছার প্রশ্ন, তাদেরকে ইচ্ছা করলেই কিন্তু ওই পরিদর্শন কর্তৃপক্ষ যে কোনো সময় তাদের লাইসেন্স বাতিল, বাজেয়াপ্ত, কারখানা বন্ধ করে দিতে পারবে। মাননীয় স্পিকার, এই কারণেই আমি মনে করি যে আইনটিকে জনমত যাচাই বাছাই জুড়ে দিতে হবে যে এইখানে আজকে যারা বাংলাদেশের আইন করার উদ্দেশ্যটাকে মানুষের ইনসাফ প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে মৌলিক বিষয়। যে আজকে মানুষ, নাগরিকরা যেন ইনসাফ পায়, ন্যায় বিচার পায়, এটি নিশ্চিত করতে হবে। এটি আমি আইন করলাম, প্রতিনিয়ত আইন করছি, শত শত আইন করছি, কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে মানুষ ইনসাফ পাচ্ছে না। এখানে মানুষ অপরাধ করে এক শ্রেণীর মানুষ যারা ক্ষমতার প্রভাবে রয়েছে তারা এখানে বীর দর্পে পদার্পণ করছে, আর যারা কোনো অপরাধের সাথে জড়িত নাই ঘরে বসে থেকেই আজকে তারা মামলা শিকার হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। যে কারণে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব যে আপনি মাননীয় মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্বে এখানে রয়েছেন, এই আইনটিকে কার্যকর করার ক্ষেত্রে যেন অপপ্রয়োগ না হয়, যারা এই ক্ষেত্রে ভিন্নমতে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছে তাদের উপর যেন এই আইনের খড়গ না চাপে, এই বিষয়টির প্রতি আপনাকে সদয় দৃষ্টি রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং এই আইনটিকে আরও যুগোপযোগী করার জন্য, বিশেষ করে আইনের এই প্রোটেকশনগুলো দেওয়ার জন্য আমি এটিকে জনমত যাচাই বাছাইয়ের জন্য আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধনী এনেছি। প্রথম হচ্ছে শিরোনাম দফা। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত 1983 সংখ্যাটির পরে অর্ডিন্যান্স নাম্বার 20 অফ 1983 সংখ্যা, বন্ধনী ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রতিফলনের শব্দটির পরে পরিমার্জন ক্রমে বাংলায় শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের দ্বিতীয় প্রস্তাবনা দফার পরিবর্তে নিম্নোক্ত নতুন দ্বিতীয় প্রস্তাবনা দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা: যেহেতু জাতীয় ও আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের পণ্যের গুণগত ও প্রক্রিয়াগত মান সম্পর্কিত চাহিদা, রপ্তানিযোগ্য পণ্যের বহুমুখিতা এবং আন্তর্জাতিক বাজারের বিস্তৃতি ও প্রতিযোগিতা ইত্যাদি মোকাবেলায় বিদ্যমান অধ্যাদেশের সীমাবদ্ধতা পরিলক্ষিত, এই প্রেক্ষাপটে বাংলাদেশের মৎস্য ও মৎস্যপণ্যের বর্তমান রপ্তানি বাজার ধরে রাখা এবং নতুন বাজারে অনুপ্রবেশের জন্য বিদ্যমান অধ্যাদেশ হালনাগাদ করার প্রয়োজনীয়তা প্রতীয়মান। বিলের দ্বিতীয় প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত মধ্যে শব্দটির পরিবর্তে আবশ্যিকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া জনস্বার্থে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের দ্বিতীয় প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত অধ্যাদেশ কার্যকর শব্দাবলীর পরে এবং বলবৎ
শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের চতুর্থ প্রস্তাবনা দফার তৃতীয় পংক্তিতে অবস্থিত চাহিদার প্রতিফলনে শব্দাবলীর পরে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন ক্রমে বাংলায় শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের বলবৎকরণ দফার প্রথম পংক্তিতে অবস্থিত আইন শব্দটির পরে প্রণয়ন শব্দটি সন্নিবেশ করা হোক। মাননীয় স্পিকার, বিলের 2 দফার 40 উপদফাটির পরে নিম্নোক্ত নতুন 41, 42 ও 43 উপদফাগুলি সন্নিবেশ করা হোক, যথা 41 কোম্পানি অর্থ কোম্পানি আইন 1994 এর ধারা 2 এর দফা খতে সংজ্ঞায়িত কোম্পানি। 42 নিবন্ধন অর্থ এই আইনের ধারা 15 অধীন প্রদত্ত নিবন্ধন। 43 সনদ অর্থ এই আইনের অধীন প্রদত্ত সনদ। বিলের 2 দফার পরে নিম্নোক্ত নতুন 3 দফাটি সন্নিবেশ করা হোক, যথা আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা আইনের সমতুল্য কোনো দলিল দস্তাবেজে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। বিলের 3 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত কর্তৃপক্ষ শব্দটির পরে সরকারের শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 4 দফার 2 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রয়োজনীয় শব্দটির পরে এবং যুক্তিসঙ্গত শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 5ম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত কর্তৃত্বাধীন কমা ও শব্দটির পরে এই আইনে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 6 দফার 2 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত কর্তৃপক্ষ শব্দটির পরিবর্তে কর্তৃপক্ষের নির্বাহী প্রধান শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 6 দফার 3 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত কর্তৃপক্ষ শব্দটির পরিবর্তে কর্তৃপক্ষের নির্বাহী প্রধান শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 9 দফার প্রথম পংক্তিতে অবস্থিত আঞ্চলিক শব্দটির পূর্বে কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 9 দফার প্রথম পংক্তিতে অবস্থিত উপযুক্ত কর্তৃপক্ষ শব্দাবলীর পরে এই আইনের শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 10 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত নির্ধারিত পদ্ধতিতে শব্দাবলীর পরে আবেদনকারীকে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 11 দফার ঘ প্যারার পরে নিম্নোক্ত নতুন উম প্যারাটি সন্নিবেশ করা হোক, যথা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি প্রমাণিত হয়। বিলের 12 দফার 3 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত পদ্ধতিতে কমা ও শব্দটির পরিবর্তে ফি জমাদান পূর্বক যথাযথভাবে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের 12 দফার 5 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত স্থগিত শব্দটির পরিবর্তে বা অকার্যকর বলিয়া গণ্য হইবে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সংশোধনীর পক্ষে বক্তব্য রাখবেন, 3 মিনিট। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। যখন কেউ ক্ষমতায় থাকে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথেচ্ছ ক্ষমতা দিতে খুব ভালো লাগে মাননীয় স্পিকার। গৃহে তল্লাশি, বিনা পরোয়ানায় তল্লাশি, সেগুলো তো খুবই তুচ্ছ ক্ষমতা। পারলে বিনা বিচারে হত্যার ক্ষমতা, দেখা মাত্র গুলি করার ক্ষমতা, যে কোনো ক্ষমতা দিতে খুব আরাম লাগে। কিন্তু ক্ষমতা থেকে যখন চলে যায় মাননীয় স্পিকার, তখন বোঝা যায় যে এই ধরনের ক্ষমতা দেওয়ার ফল কি হতে পারে। আর আরেকটা বিষয়, আমাদের মাননীয় মন্ত্রী দীর্ঘদিন খুব সুনামের সঙ্গে কোর্টে প্র্যাকটিস করেছেন। উনি খুব ভালোভাবে জানেন যে মোবাইল কোর্টের ব্যাপারে কি ধরনের ধারণা আমাদের সংবিধান দেয়। মাননীয় স্পিকার, এই বিষয়ে একটা আর্টিকেল আমি লিখেছিলাম, সেখানে আমি স্পষ্ট বলেছি যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। একটা রাষ্ট্রে আইন প্রণয়ন করবার ক্ষমতা, আইন প্রয়োগ করবার ক্ষমতা এবং বিচার করবার ক্ষমতা একেবারে স্বতন্ত্র 3টি আলাদা সত্তার কাছে থাকবার কথা। 3টি সত্তা পরস্পরের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করবে, এটাই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ধারণা। আমরা কাগজে কলমে অন্তত স্বাধীন বিচার বিভাগের প্রাথমিক স্বীকৃতি দিয়েছিলাম মাননীয় স্পিকার। আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদটা দেখি, সেখানে বলা আছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। এই আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক না হলেও আরেকটা বাক্য এখানে যুক্ত করছি মাননীয় স্পিকার, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 115 এবং 116 এই 22 অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের 22 অনুচ্ছেদের সংবিধানের দ্বিতীয় ভাগ অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ের অংশ। এটা যদি রাষ্ট্রের মূলনীতি হয়ে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনোভাবেই বিচার কাজ পরিচালনা করতে পারেন না। এটা সুস্পষ্টভাবে অসাংবিধানিক এবং একই কথা কিন্তু আদালতও বলেছে। মাননীয় স্পিকার,
আমাদের মাননীয় মন্ত্রী খুব সঠিকভাবে বলেছেন যে আদালতে স্টে অর্ডার দেয়া আছে। আমার প্রশ্ন হলো, সরকার কেন তড়িঘড়ি করে একটা আপিল দায়ের করলো মোবাইল কোর্টের পক্ষে, এবং যেই স্টেটা গত 3 বছর ধরে ঝুলে আছে, এটা শুনানি কেন করা হচ্ছে না মাননীয় স্পিকার? শুধুমাত্র এই মোবাইল কোর্টটাকে প্রলম্বিত করবার জন্য এবং নির্বাহী বিভাগের হাতে বিচার বিভাগের কিছু ক্ষমতা তুলে দেবার জন্যই আমার ধারণা সরকার এই মামলাটির শুনানির ব্যাপারে কোনো উদ্যোগ এখনো গ্রহণ করছে না। মাননীয় স্পিকার, আমি আমার সংশোধনীতে ফিরছি। আমার প্রথম সংশোধনী শিরোনাম দফার 2, বিলের শিরোনাম দফার প্রথম পংক্তিতে অবস্থিত উহার শব্দটির পরে প্রাসঙ্গিকতা ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার প্রথম পংক্তিতে অবস্থিত 1983 সংখ্যাটির পরে অর্ডিন্যান্স নম্বর 35 অফ 1983 সংখ্যা, বন্ধনী ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রতিফলনে শব্দটির পরে পরিমার্জিতভাবে বাংলায় শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের তৃতীয় প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত আবশ্যক শব্দটির পরিবর্তে আবশ্যকতা শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের চতুর্থ প্রস্তাবনা দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত উহার শব্দটির পরে প্রাসঙ্গিকতা ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের চতুর্থ প্রস্তাবনা দফার তৃতীয় পংক্তিতে অবস্থিত প্রতিফলনে শব্দটির পরে পরিমার্জিতভাবে বাংলায় শব্দাবলীর সন্নিবেশ করা হোক। বিলের প্রথম দফার দ্বিতীয় উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 2 সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতে এই আইন কার্যকর হইবে। বিলের 2 দফার 10 উপদফার পঞ্চম পংক্তিতে অবস্থিত সরকার কর্তৃক শব্দাবলীর পরে প্রণীত শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের 2 দফার পরে নিম্নোক্ত নতুন 3 দফাটি সন্নিবেশ করা হোক। আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা আইনের সমতুল্য কোনো দলিল দস্তাবেজে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলীই প্রাধান্য পাইবে। বিলের 3 দফার প্রথম উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত আন্তর্জাতিক শব্দটির পরিবর্তে আন্তর্জাতিকভাবে শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের তৃতীয় দফার প্রথম উপদফার তৃতীয় পংক্তিতে অবস্থিত অনুসরণে শব্দটির পরিবর্তে অনুসরণপূর্বক শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের তৃতীয় দফার 3 উপদফার তৃতীয় পংক্তিতে অবস্থিত এবং আহরিত মৎস্য বাজেয়াপ্ত শব্দাবলী বর্জন করা হোক। বিলের 4 দফার তৃতীয় পংক্তিতে অবস্থিত গভীর সমুদ্র শব্দাবলীর পরে মৎস্য আহরণের শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 5 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত রোধকল্পে শব্দটির পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 6 দফার 1 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত মৎস্য জলসীমায় শব্দাবলীর পরে যে কোনো স্থানকে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 7 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত অনুমতি শব্দটির পরিবর্তে অনুমতিপত্র শব্দটি প্রতিস্থাপন করা হোক। বিলের 7 দফার 2 উপদফার পরিবর্তে নতুন 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 2 কোনো ব্যক্তি উপধারা 1 বিধান লঙ্ঘন করিয়া মৎস্য আহরণ করিলে বা করিবার উদ্যোগ গ্রহণ বা সহায়তা করিলে উক্ত কার্য হইবে একটি অপরাধ এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক 3 বৎসরের কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। বিলের 12 দফার 1 উপদফার প্রথম পংক্তিতে অবস্থিত নির্ধারিত পদ্ধতিতে শব্দাবলীর পরে লিখিতভাবে কারণ উল্লেখপূর্বক শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের 12 দফার 2 উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 2 উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা 2 পরিচালক বিশেষ বিবেচনায় লাইসেন্সের জন্য নির্ধারিত ফি আদায় করিয়া লাইসেন্স নবায়ন করিতে পারিবেন। বিলের 13 দফার 1 উপদফার জ প্যারার পরিবর্তে নিম্নোক্ত নতুন জ প্যারাটি প্রতিস্থাপন করা হোক, যথা জ মৃত্যুবরণ করিলে ওয়ারিশগণ লাইসেন্স গ্রহণে আগ্রহী না হইলে। বিলের 13 দফার 2 উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত নোটিশ প্রাপ্তির শব্দাবলীর পরিবর্তে নোটিশ ইস্যুর তারিখ হইতে পরবর্তী শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। জি, মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনের 9-এর 3 ধারা অনুযায়ী বিদেশি মৎস্য নৌযান বাংলাদেশের জলসীমায় মৎস্য আহরণের জন্য লাইসেন্স করতে পারবে। আমি বিশ্বাস করি এই ধরনের কোনো অনুমোদন এই আইনে থাকা উচিত নয় মাননীয় স্পিকার, কারণ বিদেশি নৌযানকে অনুমতি দিলে সেই ক্ষেত্রে আমাদের দক্ষতা তৈরি হবে না এবং দেশের সম্পদের একটা অংশ বিদেশিদের হাতে চলে যাবে। গভীর সমুদ্রে মৎস্য আহরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রযুক্তিগত কোনো ঘাটতি থাকলে সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে। এই আইনের 20 ধারায় আছে মাছ ধরবার জন্য বাণিজ্যিক ট্রলার
ট্রলারের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানিকৃত অথবা স্থানীয়ভাবে তৈরি উভয় ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ এখন জাহাজ শিল্পে যথেষ্ট প্রতিষ্ঠিত একটা দেশ, মাননীয় স্পিকার, এবং এই দেশের থেকে উন্নত দেশে জাহাজ রপ্তানি করা হয়। তাই এই ধারায় স্থানীয়ভাবে তৈরি করা বাণিজ্যিক ট্রলারের ক্ষেত্রে উৎসাহমূলক পদক্ষেপ থাকা জরুরি, যেটা এই শিল্পটিকে আরও বিকশিত করবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করবে। আইনের 33 ধারায় বিনা পরোয়ানায় মৎস্য নৌযানের গতিরোধ পরীক্ষা ইত্যাদি করা যাবে এবং 34 ধারা অনুযায়ী পরোয়ানা ছাড়াই কোনো গৃহে ঢোকা, তল্লাশি করা এবং উক্ত স্থানে রক্ষিত মৎস্য নৌযান, আসবাবপত্র, আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করবার ক্ষমতাও দেয়া হয়েছে। গভীর সমুদ্রে বিনা পরোয়ানায় অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছুটা যৌক্তিকতা দেওয়া সম্ভব হলেও স্থলভাগের ক্ষেত্রে এই ক্ষমতা থাকা একেবারেই অযৌক্তিক, মাননীয় স্পিকার। এটা নিশ্চিতভাবেই আইন প্রয়োগকারীদের হাতে স্বেচ্ছাচারী ক্ষমতা তুলে দেয়। আইনের 44 ধারা অনুযায়ী সরল বিশ্বাসে কৃত কোনো কাজের জন্য কারো ক্ষতি হলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে কিছু করা যাবে না। এই ধারা একত্র করলে আইন প্রয়োগকারী সংস্থা অতিরিক্ত ক্ষমতা পেয়ে যায়। 2017 সালে হাইকোর্টের রায় অনুযায়ী দেশের প্রতিটি ক্ষেত্রে 2009 সালের মোবাইল কোর্ট আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সেই রায়ের পরিপ্রেক্ষিতে এই ধরনের মোবাইল কোর্টের ব্যাপ্তি ও ক্ষমতা কমিয়ে আনা তো হচ্ছেই না, উল্টো এই আইনের 59 ধারায় এই মোবাইল কোর্ট আইন যুক্ত করা হচ্ছে। এটি অসাংবিধানিক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।